বাংলাদেশে নিষিদ্ধ দল আবার পথে নামছে। মাত্র ১৯ দিনে নাকি ৬৮ ঝটিকা মিছিল। কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ? হাসিনা কি সত্যি আবার তার নিজের দেশে ফিরছেন, নাকি এটা কেবলমাত্র তার কর্মীদের মনোবল টিকিয়ে রাখার একটা টনিক মাত্র? এখন প্রশ্ন হচ্ছে, যারা এক সময় বিরোধীদের রাজনীতিতে দমিয়ে রেখেছিল তারা কি নিজেরাই গোপনে আড়ালে আবডালে এখন রাজনৈতিক চর্চা করতে বাধ্য হচ্ছে? আর এই ১৯ দিনে ৬৮টি ঝটিকা মিছিল আওয়ামী লীগ এরই মধ্যে সেরে নিয়েছে। আওয়ামী লীগকে আর কত বছর এই ধরনের ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ থাকতে হবে? প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বন্ধু বিশ্লেষক পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতায় স্বাগত। পরমাশিস, বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় যারা বাংলা ভাষাতেও তাদের সংস্করণ রয়েছে, ঢাকা থেকে তাদের গবেষণা সেল সম্প্রতি একটা রিপোর্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং খুদ রাজধানীর বুকে, রাজধানী ঢাকার বুকে ঝটিকা মিছিল করছে এবং সেই ঝটিকা মিছিলগুলো দুর্দান্ত ভাবে সফল হচ্ছে, সংঘবদ্ধভাবে জমায়েত হচ্ছে এবং ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে মিছিলগুলোতে। এবং মিছিল করার আগে তাদের যে একেবারে লুকিয়ে থাকা টিম, গোপন টিম বা গোয়েন্দা টিম, সেই যে কোন জায়গায় মিছিল করবে তার রেকি করা হচ্ছে এবং সেখানে কিভাবে ডিফেন্সিভ মেজার্স নেবে সেটা তারা নোট আউট করছে। শুধু তাই নয়, পুলিশ বা নিরাপত্তা রক্ষী কিংবা জনগণ যদি এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের কোনো সদস্যকে জনগণ ধরে ফেলে বা পুলিশ ধরে ফেলে বা জনগণ গণধোলাই দেয়, তাহলে সেখান থেকে একটি আলাদা একটি আপদকালীন রেস্কিউ টিমও সঙ্গে নিয়ে যাচ্ছে, যে সেখান থেকে ধৃত আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলের সদস্যদের সেখান থেকে উদ্ধার করে আনার মতো। এটা নিঃসন্দেহে এটা একটি বাংলাদেশের রাজনীতিতে একটি ইউনিক ঘটনা। তুমি এই বিষয়গুলো কিভাবে দেখছো? এবং আমার সরাসরি প্রশ্ন, যে এই আওয়ামী লীগই তো গত ১৫ বছর তার যে রাজনৈতিক প্রতিপক্ষ গণতান্ত্রিক ভাবে তাদেরকে রাজনীতি করতে দেয়নি, নির্বাচনে অংশ নিতে দেয়নি এবং অনেক রাজনৈতিক তারা হয়তো সাংবিধানিক ভাবে নিষিদ্ধ ছিল না, কিন্তু তাদেরকে বড় বড় রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হয়নি, শীর্ষস্থানীয় নেতাদের দেশের বাইরে রাখা হয়েছে, জেল, জুলুম, গুম, খুন সবই তো আমরা দেখেছি ১৫ বছর করেছে। সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত ছিলেন। তো আওয়ামী লীগকে আর কত বছর এইভাবে ঝটিকা মিছিল করতে হবে এবং কত হাজার মিছিল করতে হবে বলে তোমার মনে হয়? দেখো, এখানে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি কথাটা হচ্ছে ঝটিকা সফর। এই ঝটিকা সফরের যদি আমরা ডেফিনিশন খুঁজি, সেটা হচ্ছে স্থায়ী আর অস্থায়ী। বাংলা অভিধানে দুটো শব্দ আছে। ঝটিকা সফর মানে অস্থায়ী। যারা স্থায়ী ছিল তারা তাদের নিজেদেরকে অস্থায়ী জায়গায় পরিণত করেছে, আর সেই অস্থায়ী জায়গায় পরিণত করেছে বলেই আজকে তাদের ঝটিকা সফর করতে হচ্ছে। তো এই ঝটিকা সফর কতদিন করতে হবে সেটা এখনই বলা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আইনের পথে, আর একটা হচ্ছে মানুষের মনে। দেখো, গণবিক্ষোভের মধ্য দিয়ে একটা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। পরবর্তী সময় আইনের দরবারে গিয়ে তারা নিষিদ্ধ হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে। বাংলাদেশের সব মানুষ তারা রাজনীতি করে না ভাই। এই ঝটিকা সফর তারা করছে, তারা রাজনৈতিকভাবে কৌশলগতভাবে তারা প্রমাণ করতে চাইছে তারা মাঠে ময়দানে আছে। এইটুকু হবে। মানুষের হৃদয় কি আছে? আজকে যারা স্থায়ী ছিল তারা হচ্ছে অস্থায়ী পরিণত হয়েছে, নিষিদ্ধ হয়েছে। তো এই ঝটিকা সফর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মন কি ভিজবে? কেনই বা করছে? জাতীয় নির্বাচনে তো অংশ নিতে পারবে না। আমি একটু থামিয়ে দিয়ে বলছি, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটি তো রাজনৈতিক কারণে, রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই দলটির বিরুদ্ধে একেবারে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার মতো যে অভিযোগ, সেই অভিযোগ। তো সেই কথাই বলছি, তাহলে এই ঝটিকা সফরের মূল্যায়নটা একটা, আমরা যে কোনো কাজ তো করবো, তার ফ্রুটফুল বিষয়টা কি আছে? না, আমার যেটা বিশ্লেষণ পরমাশিস, সেটা হচ্ছে যে যতটা না দেশের মানুষের জন্য এই ঝটিকা সফর, ততটা তার আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক বা যারা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার, তাদেরকে সজাগ করার জন্য এটি একটি টনিক হিসেবে এই ঝটিকা মিছিল বা তুমি যেটা বলতে চাচ্ছ যে সফর বা এই জাতীয় কোনো বিশেষণ হবে হয়তো। কারণ মিছিলগুলো 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের হচ্ছে এবং সেগুলো মিছিলকারীরা সামনে ফেসবুক লাইভে বা ওই সময় মোবাইল রেকর্ড করে সেলফি মুডে হয়তো একবার দেখা যাচ্ছে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে, এই যে তাদের মুখে যে স্লোগান, সেটি হয়তো কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে থাকছে। কিন্তু নিজেদের মনে হয়তো তারা নিজেদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের মূল্যায়নটা কি আছে আমার তো অজানা। আমার তো মনে হয় না এরকম ঝটিকা সফর করে কিছু হবে। আমার এই একদম ঝটিকা মিছিল করে
আমরা এর আগেও আমরা পর্ব করেছিলাম, আলোচনায় এনেছিলাম যে এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল এর তাৎপর্য কি। তবে আমার গত কয়েকদিনের, বিশেষ করে তুমি জানো যে গতকালকেও আমরা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো, আওয়ামী লীগের একজন সমর্থক ডিম ছুঁড়ে মারলেন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসংঘের একটি অধিবেশনে যোগ দিতে যাওয়া বাংলাদেশেরই, তাদেরই সহনাগরিক, তাদেরই প্রতিপক্ষ, যেভাবে ডিম ছুঁড়ে মারলেন এবং সেখানে স্লোগান শাউট করলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিলেন, এগুলো এবং তার আগে আমরা লন্ডনে দেখেছি, তার আগে আমরা একই রকম ভাবে নিউ ইয়র্কে দেখেছি। এই যে এবং বাংলাদেশে হচ্ছে 19 দিনে 68টি ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের সদস্য সমর্থকরা। দেখো গণতন্ত্রে মিছিল মিটিং অনিবার্য, গণতন্ত্রের এটি সৌন্দর্য, সেটি স্বাভাবিকভাবেই। কিন্তু আমার কাছে এই বিষয়ে কয়েকটি প্রশ্ন আসছে। পরমাশিস, তুমি জানো যে গতকালকে আমরা যখন কথা বলছিলাম তুমি আর আমি অফ স্ক্রিন, সেটি আমরা দর্শকদের মধ্যে শেয়ার করলাম যে আওয়ামী লীগ সমর্থকরা নিউ ইয়র্কে যে কাজটি করেছে সেই কাজটি কিন্তু তারা খুব সুন্দরভাবে করতে পারে, তাই না? কিভাবে করতে পারতো? তুমি গতকালকে বলছিলে যে তারা সংঘবদ্ধভাবে দাঁড়াতে পারতো, সেখানে দাঁড়িয়ে তারা একটা গো ব্যাক স্লোগান দিতে পারতো, কিংবা জামাত শিবির বা এনসিপি নেতাদের যারা ষড়যন্ত্রকারী বা তাদের ভাষায় যে ট্যাগ যেভাবে দেয়, তারা কিন্তু সেখানে খুব শান্তিপূর্ণভাবে করার সুযোগ ছিল। সেখানে একটা কালো পতাকা দেখাতে পারতো, মৌনভাবে তাদের এই যে মিছিলটা কিন্তু আন্তর্জাতিক ভাবে সামনে আসতো এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যে গণতন্ত্রের চর্চায় বিশ্বাস করে সেটা কিন্তু প্রমাণিত হতো। এবং তারা যে অন্যায়ভাবে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক জোটের দ্বারা প্রহিত হয়ে দেশ ছেড়েছে বা তারা এখন রাজনীতি করতে পারছে না, সেটা কিন্তু আর যাই হোক একটা দালিলিক প্রমাণ হিসেবে থাকতে পারতো। একই রকম ভাবে নিউ ইয়র্কেও আমরা এর আগে যখন দেখেছি, নিউ ইয়র্কেও একই রকম ভাবে দৌড় করানো হয়েছে বাংলাদেশ সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে। তার আগে লন্ডনে আমরা দেখেছি যে গাড়িতে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ডিম ছুঁড়ে মারা প্রতিবাদের একটি ভাষা, এটি খুব বেশি আমরা নেগেটিভ ভাবে দেখছি না। আমি মানে বহু ক্ষেত্রে দেখা যায় ডিম ছুঁড়ে মারা, কিন্তু সেটা কোথায় গিয়ে মার? এটা যদি বাংলাদেশের অভ্যন্তরে হতো সেটা হয়তো অনেক ক্ষেত্রে এটাকে নিউট্রালাইজ করা যেত, যে না ঠিক আছে ডিম ছুঁড়েই মেরেছে, কিন্তু এটি কোথায় গিয়ে মারলো? একটি আন্তর্জাতিক সভা হচ্ছে, একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, সেখানে বিশ্ব গণতন্ত্র এবং আমিও দেখেছি যে ভারতের প্রত্যেকটা মিডিয়ায় ফলাও করে এই খবরটি ছাপা হয়েছে, এই খবরটি এসেছে। যেটি বলছিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করছে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে কোনো ধরনের ডিবেট নেই বা আমরা সেটা নিয়ে কোনো বিতর্কও বাঁধাতে চাই না। কিন্তু সঙ্গে সঙ্গে একটি প্রশ্নও সঙ্গতভাবে আসে, গত 15 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি, পরমাশিস তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দেবে, তখন কি এই আজকের যারা শাসক বা আওয়ামী লীগের ভাষায় যারা ষড়যন্ত্রকারী, তারা কি রাজনৈতিক চর্চাটা করতে পেরেছিলেন বাংলাদেশের বুকে? এর উত্তর তো আওয়ামী লীগরাই দেবেন, এবং তারা তো এখন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তো ঝটিকা সফরটা করতে পারছে, ঝটিকা মিছিলটা করতে পারছে। তাদের কাছে উত্তরটা ভালো করে পাওয়া যাবে যে বিএনপি বা বিরোধী দল যারা ছিল তারা তো দেশের বাইরে থাকতে হতো, তারা তো এখন ওখানে থাকছে। নিজেকে যেমন দেখাবে আয়নায়, নিজে সেমনটাই তুমি দেখতে পাবে। তাও তো তারা এখন করতে পারছে ঝটিকা মিছিলটা। ঝটিকা মিছিল নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। প্রশাসন সেখানে আছে, তারা কি করতে, গণতান্ত্রিক অধিকার, তারা সেটা করছে, করার সুযোগটা এখনো বাংলাদেশের মাটিতে আছে। তাহলে আমি ধরে নিতে পারি এখানে বাংলাদেশে এখনো গণতন্ত্রটা আছে। প্রতিবাদের ভাষা গণতন্ত্রে, সেটা বাংলাদেশ হোক আর নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে হোক, ডিম ছুঁড়েটাকে কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার বিষয় না। তারা যদি মনে করতো মুখে কালো কাপড়, যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, অনেকভাবে আন্তর্জাতিক ভাবে এটা অনেকটা সমবেদনার জায়গা থাকতো, আবেদন থাকতো, রাজনৈতিক আবেদন থাকতো তাদের পক্ষ থেকে। তারা সেই কৌশলটা ব্যবহার করতে পারেনি, না করতে চায়নি, সেটা তারা বুঝবে। সেই কারণে আজকে নিন্দনীয় হয়েছে, বিতর্ক হয়েছে, গ্রেপ্তার হয়েছে, যদিও সে জামিনে ছাড়া পেয়েছে। একদম। এবং এক্ষেত্রে আরেকটি বার্তা কিন্তু আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন দেখলাম যে ওই বিক্ষোভকারী যিনি ডিম ছুঁড়ে মেরেছেন এবং তারপর তিনি ফেসবুক লাইভ এসে অনেক রাজনৈতিক ভাবে উনি বক্তব্য রেখেছেন, খুব স্বাভাবিক, গণতন্ত্রে এটা খুবই প্রাসঙ্গিক বিষয়, সেটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন বা প্রশ্ন তোলার কোনো কারণ নেই। কিন্তু একটা দারুণ জিনিস, বাংলাদেশে যদি শেখ হাসিনার সময় কোনো বিরোধীরা এইভাবে করে তাদের পক্ষের কাউকে ডিম ছুঁড়ে মারতেন, তাহলে অ্যারেস্ট হতো, সে কি পরের দিনই জামিনে মুক্ত হতে পারতেন? পরমাশিস তোমার কি মনে হয়? মানে আমি বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের এই গণতান্ত্রিক রীতি, সেটাও আমি বলবো যে
আওয়ামী লীগ এই দলটির 15 বছর? না, আমার মনে হয় বাংলাদেশের আইনের শাসনে এরকম এত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়ার মধ্য থেকে কোনো উত্তর বা নির্দেশ বা বিচার ব্যবস্থার মধ্যে থেকে কোনো সাজা বা জামিন, এরকম আমার কাছে এরকম তথ্য নেই। আমি বলতে পারলাম একদম নেই। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রশাসন এবং তাদের যে গণতন্ত্রের চর্চা বা গণতন্ত্রের যে সেইটি আওয়ামী লীগের কালকে বিক্ষোভকারী যেরকম ভাবে ডিম ছুঁড়ে মারলেন এনসিপির একজন নেতার ব্লেজারের পেছনে, তারা 24 ঘন্টা হতে না হতেই সেই প্রধান অভিযুক্ত তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি কিন্তু আবার নিজের মতো করে তার রাজনৈতিক আদর্শ তার অভিজ্ঞতা শেয়ার করলেন এবং গণমাধ্যমে। এটাই হচ্ছে গণতন্ত্র। এক্ষেত্রেও যারা এই মুহূর্তে বাংলাদেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক আমাদের কন্টেন্ট দেখছেন আর মনে মনে বলছেন বা লিখে হচ্ছেন যে আমরা ডাক্তার ইউনূসের কাছ থেকে টাকা খেয়েছি, আমি সবিনয় বলতে চাচ্ছি ডাক্তার ইউনূস বা শেখ হাসিনা বা বিএনপি বাংলাদেশের যারাই জনগণের বিরুদ্ধে অগণতান্ত্রিক কথা বলবেন তাদের বিরুদ্ধেই আমরা সমালোচনার সুর চওড়া করব। অতীতেও একেবারে কট্টরভাবে শেখ হাসিনা যখন শাসন করেছেন তখনও প্রথম কলকাতা বা আমরা আমাদের কন্টেন্ট করেছি, তাদের ভালো কাজও করেছি খারাপ কাজও করেছি এবং যে কারণে প্রথম কলকাতাকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা সরকার, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা কিন্তু প্রথম কলকাতা বাংলাদেশের এক্সেস পাই না, প্রশাসনিকভাবে আমাদের কারো ভিসা দেওয়া হয় না বাংলাদেশে, কারণ প্রথম কলকাতা সবসময় গঠনমূলক সমালোচনা করে শাসকের। আমরা ডক্টর ইউনূসেরও প্রচুর শুরু থেকে মাঝে তো অনেক ক্ষেত্রেই আমরা গঠনমূলক সমালোচনা করেছি বা কোথাও একেবারে কট্টর সমালোচনাও করে থাকি, কিন্তু বাংলাদেশের জনগণ যদি ডাক্তার ইউনূসকে চান, বাংলাদেশের জনগণ যদি বিএনপি কে চান, বাংলাদেশের জনগণকে যদি জনগণ যদি জামায়াতে ইসলামকে চান, বাংলাদেশের গণতন্ত্র যদি শেখ হাসিনাকেও চান, তাহলে আমরা কি করি? আমরা তো কোনো দল মতের কোনো রাজনৈতিক মতাদর্শে উজ্জীবিত হয়ে করছি না। এবং যারা এই সমস্ত আওয়ামী লীগের শাখা প্রশাখা উপশাখার লোকজন যারা ফেসবুকে এখন গিরগিটির মতো ছড়িয়ে রয়েছেন, তারা ভাবতে পারেন যে মিডিয়াকে টাকা দিলে হয়, তারা এই প্র্যাকটিসটা 15 বছর করেছেন। অনুরোধ করব যে আমাদের এখানে আপনারা যদি কোথাও কোনো কন্টেন্টের ক্ষেত্রে লিখে থাকেন যে আমরা কোথাও থেকে সুবিধা নিচ্ছি, অনুগ্রহ করে তার সঙ্গে তথ্য প্রমাণ দেবেন। আর যেদিন আমরা আপনাদের কাছ থেকে তথ্য প্রমাণ পাবো সেদিন আমরা এই স্ক্রিন থেকে সরে দাঁড়াবো। তবে মনে রাখবেন, আপনারা যে প্র্যাকটিস করে বাংলাদেশের একটি নজির গড়েছেন, সবাই পৃথিবীতে সবাই আপনাদের মতো নন এবং আপনারা কিন্তু আপনাদের কৃতকর্মের ফলই ভুগছেন। অনুগ্রহ করে আমার কন্টেন্টে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর করে টিপস দেয়া থাকে। গতকালের যে কন্টেন্ট আপনারা আওয়ামী লীগের সমর্থকরা যারা নিউ ইয়র্কে যারা এইরকম ভাবে বিক্ষোভ দেখিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে লিখে দিতে পারি এই বিক্ষোভের ফলে আপনারা আরো পেছনে গিয়েছেন। আজকে না হোক, 1 বছর পর হোক, 2 বছর পরে হোক, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং একই সঙ্গে আরো দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 19 দিনে 68টি ঝটিকা মিছিল করেছেন, আপনারা মিছিল করতে থাকুন। আপনারা 19 মাসে 68,000 ঝটিকা মিছিল করতে হবে। শুধু তাই নয়, আরো বেশি সময় আপনাদেরকে আরো বেশি করে ঝটিকা মিছিল করতে হবে, কারণ আপনাদের মধ্যে এই বোধটা তৈরি হওয়া উচিত যে আপনারাও বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারেন। আপনাদের শির দ্বারা সেই সোজা রয়েছে, কারণ আপনারা সবসময় ভেবেছেন 1971 সালে বাংলাদেশটা স্বাধীন করেছেন মানেই হচ্ছে বাংলাদেশটা আপনাদের বাপ দাদার সম্পত্তি। 1971 সালে আপনারা বাংলাদেশটাকে ভারতের সঙ্গে মিলে স্বাধীন করেছেন ভেবে ভারত আপনাদের সবসময় আপনাদের কথা শুনবে। ভারত মানেই হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, ভারত মানেই হচ্ছে আওয়ামী তন্ত্রের পক্ষে কথা বলবে, ভারত মানেই হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। এটা আপনাদের যে ভুল, সেটা আপনারা খুব শিগগিরই টের পাবেন, কারণ ভারত কৌশলগত কারণে আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কারণ প্রথমত ভারতের কাছে বড় বিষয়টি হচ্ছে, প্রথম এক এবং অদ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের যে কোনো সরকার, বাংলাদেশের যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সখ্যতা বজায় রাখবে, তার কূটনৈতিক সম্পর্ক আগের মতোই থাকবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মৌখিকভাবে বললাম, ভারত বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখে, কারণ ভারত প্রত্যেকে এটাই কূটনৈতিক সম্পর্ক হওয়া উচিত। বাংলাদেশও তার নিরাপত্তার স্বার্থে যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে তার সম্পর্ক রাখতে বাধ্য। সুতরাং এটা তো স্বাভাবিক বিষয়। আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশটা স্বাধীন করেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, জোর করে বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা করেছেন। স্বাভাবিকভাবে 2024-এর 5 আগস্ট হয়েছে। জোর করলে কি হয়? আজকে এখন আপনারা 19 দিনে 68 ঝটিকা মিছিল করেছেন, জোর করেই করছেন। এবং একই সঙ্গে ইউরোপ এবং আমেরিকাতে আপনারা এরকম ডিম ছুঁড়ে কাদা ছোড়াছুড়ি করছেন। এই ফল
কোনোদিন ভালো হবে না। আপনারা সরকারে থেকে যেভাবে ভুল করেছেন এবং এখন এই মুহূর্তে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই ভুল করেছেন। আপনারা আমাকে আওয়ামী লীগের আমাকে শেষ সময় আমাকেও বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা বন্ধ রেখেছেন। এখনো পর্যন্ত আমার ভিসা নেই, এখনো পর্যন্ত আমি বাংলাদেশে যেতে পারি না, আমাকে ভিসা ব্ল্যাকলিস্ট করেছেন। কেন করেছেন? কারণ আমি সত্য কথা বলি এবং আমার প্রথম কলকাতার কন্টেন্ট দেখেই আবার আপনারা আওয়ামী লীগের সময় আপনারা ভোট চেয়েছেন যে দেখো প্রতিবেশী ভারত বাংলাদেশের কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট। অবশ্যই আমরা পদ্মা সেতু নিয়ে করেছি, আমরা আপনাদের মেট্রো রেল নিয়ে করেছি, চট্টগ্রামের ডেভেলপমেন্ট নিয়ে করেছি, আবার একই সঙ্গে আপনাদের দুর্নীতি নিয়েও করেছি। সুতরাং আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বললাম তখন প্রথম কলকাতা হয়ে গেল বিএনপির দালাল, প্রথম কলকাতা হয়ে গেল রাজাকার, প্রথম কলকাতা হয়ে গেল খারাপ, প্রথম কলকাতা বাংলাদেশ হাই কমিশনে ইনভাইট পায় না, প্রথম কলকাতাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। কেন করা হয়েছে? প্রথম কলকাতা সত্য কথা বলে। হাসিনার সময়ও প্রথম কলকাতা ব্ল্যাকলিস্ট ছিল, এখন ডক্টর ইউনূসের সময় প্রথম কলকাতা বাংলাদেশ হাই কমিশনে বা বাংলাদেশে ব্ল্যাকলিস্ট। তার মানে বুঝতে হবে যে প্রথম কলকাতা একেবারে রাইট ট্র্যাকে চলছে। পরমাশিস, শোনো, আমি একটা কথা বলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে ঝটিকা মিছিল। যারা আমাদেরকে বলছে যে আমাদেরকে ইউনূস সরকার টাকা দিয়েছে, তুমি বলেছো প্রমাণ দিতে পারলে আমরা স্ক্রিন থেকে সরে যাব। আমি একজন সাংবাদিক হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার সাংবাদিকতার যা বিশ্লেষণ, সেই জায়গা থেকে একজন রাজনৈতিক আওয়ামী লীগের যারা আছেন, যারা আওয়ামী লীগ দলটা করেন, আওয়ামী লীগ দলটার প্রতি ভালোবাসা আছে, সঠিক আওয়ামী লীগে তারা আপনারা যোদ্ধা, তাদের একটা পরামর্শ দিচ্ছি যে আপনাদের এখনো মানুষের মনে জায়গা পেতে গেলে, আবেদন রাখতে গেলে আপনারা টিম ছুড়ে অশ্রাব্য গালিগালাজ করে প্রথমত তো আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে মার্কেটিং করেছেন, বিক্রি করেছেন, আর ভারতকে পাশে পেয়েছেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। ভারত তার ঐতিহাসিক ভাবে সীমান্ত সমস্যার ক্ষেত্রে তুমি যেটা বলে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা বা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সুসম্পর্ক রাখতে হয় সেটা ভারত সরকার জানে এবং প্রথম থেকেই রেখে আসছে। আপনারা সেটা বিক্রি করেছেন যে আওয়ামী লীগের পাশে ভারত সরকার আছে। তার মানে এটা ভাববার কোনো কারণ নেই, ভারত সরকার তার প্রতিবেশী রাষ্ট্রের পাশে আছে, যেমন ভাবে থাকতে হয়। তো যাই হোক, আপনাদের কাছে একটা আবেদন রাখছি যে আপনারা এখন কোনো জায়গায় কোনো আন্দোলন করতে গেলে, মিছিল করতে গেলে, আপনাদের যে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আপনাদের যে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনারা শুধু মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকুন। আমাদের দালালি করছি না, আমরা পয়সা খেয়েছি সেটা খোঁজার চেষ্টা করুন আর মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকুন। তাহলে হয়তো বাংলাদেশের জনমানুষে হয়তো আপনাদের একটা আবেদন বার্তা যেতে পারে। এটা আমার আপনাদের কাছে পরামর্শ বলতে পারেন, আবেদন বলতে পারেন, যেটা ভাববেন। মানে তুমি আমাদের গতকালকে কন্টেন্ট, তার আগের কন্টেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা সবসময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, সেটা কিন্তু আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও থাকুক। ভুল আওয়ামী লীগ যে করেছে, আওয়ামী লীগ বলে কথা না, বাংলাদেশের রাজনীতিতে যে কোনো গণতান্ত্রিক দল, সে দেশের মানুষ, যে কোনো একটা ব্যক্তিও যদি একটা দল করে, সকলের অবস্থানটা থাকুক। আপনারা সবসময় জানবেন, আমাদের দর্শকদের আমি জানাতে চাই যে আপনারা সবসময় জানবেন আমরা কিন্তু মানুষের অধিকারের কথা বলবো। আর বাংলাদেশে যারাই জাতীয় নির্বাচনে আসুক, ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিন্তু আমার মনে হয় সুসম্পর্কই বজায় রাখবে তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। একদম, মানে আমি স্পেসিফিক করলাম যে আওয়ামী লীগ মানে হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ, একটি রাজনৈতিক সমর্থন এবং বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের একেবারে সম্মুখ সমরে থাকা দল, নেতৃত্ব দেয়া দল, সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক মতাদর্শ 1971 সালে ছিলেন, এটা অস্বীকার করার মতো যাবে না। কিন্তু আওয়ামী লীগ লিডিং পজিশনে ছিল, লিড করেছিলেন বঙ্গবন্ধু শেখ। ভারত পাশে ছিল, মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনের ভারত অন্যতম স্টেক হোল্ডার। এবং এরপর 53-54 বছর বা এত বছর কেটে গিয়েছে, ভারত বাংলাদেশের সম্পর্ক কখনো শীতল, কখনো উষ্ণ, কখনো গাঢ়, কখনো কিছুটা স্মিত থেকেছে। সেটি কূটনৈতিক সম্পর্ক প্রত্যেকের ক্ষেত্রে। ভারত অন্যান্য যেমন নেপালের সঙ্গে সম্পর্ক, ভুটানের সঙ্গে সম্পর্ক, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, তার কূটনৈতিক স্বার্থ রক্ষা করেই সেই সম্পর্ক করবে। প্রত্যেকেরই অধিকার রয়েছে। যেমন আমরা এই ঝটিকা মিছিল কে আমরা গণতান্ত্রিক অধিকার বা চর্চা হিসেবেই দেখি, কিন্তু এখানে একটা কথা বলতে চাই, একটা পরিবারে একটা বড় ভাই সংসারে যে বড় ভাই হয়, সেই তো প্রথম রোজগার করবে, সেই রোজগারটা তো ছোটরা হবে, চলবে। 71-এর মুক্তিযুদ্ধের সময় লিডিং পার্ট নিয়েছে আওয়ামী লীগ, বড় ভাইয়ের ভূমিকা নিয়েছে। কিন্তু বড় ভাইয়ের যে ভূমিকা নিয়েছে, বড় ভাই সংসারে সে বড় ভাই, সেই আদর্শটাকে নিয়ে চলো। কিন্তু সেই আদর্শটাকে সে বড় ভাই যে দায়িত্ব পালন করেছে, বড় ভাই কি সারা জীবনই, বড় ভাইয়ের যারা উত্তরসূরি তারা কি সবসময় খোটা তুলে যাবে যে আমরা খাইয়েছি বলে তোরা বড় হয়েছিস? এটা তো নয়। প্রকৃতিগত নিয়মে সে বড় ভাই। সেই সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ লিডিং ছিল। আওয়ামী লীগকে লিডিং জায়গা দিয়েছে কি? বাংলাদেশের সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষকে আপনি প্রাধান্য দেবেন না?
তাদের ডিপ্রাইভ করবেন না। আমরা কিন্তু বরাবরই বড়মাসিস তোমার কাছ থেকে আমি অনেকটা বলেছি। আমি কয়েক মিনিট সময় নিচ্ছি এবং অনুষ্ঠান প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে, শেষও করব। আমি সবসময় ভাবি যে আওয়ামী লীগ যে কাজগুলো তার ভালো, বা অন্য রাজনৈতিক দল যে কাজগুলো তারা ভালো করেছেন, সে ভালো কাজটা তো তাদের দায়িত্ব, সেটা করেছেন। কিন্তু যে কাজটা খারাপ হয়েছে, যে কাজটা সামগ্রিকভাবে তাদের নিজের দেশ কিংবা প্রতিবেশী দেশ আমাদের কূটনৈতিকভাবে প্রভাবিত করেছে, সেই বিষয় নিয়ে আমাদের মন্তব্য আমরা করি এবং চেষ্টা করি গঠনমূলক সমালোচনা। আমাদের হয়তো আমাদের মন্তব্যে যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী তাদের কাছে অনেক সময় ভালো লাগে এবং তারা হয়তো হাততালি দিচ্ছেন। স্বাভাবিকভাবে সেটা হতে পারে, সেটা হওয়ার ক্ষেত্রে কোনো অস্বাভাবিক কিছু নেই। কারণ আমরা কিন্তু আমাদের দর্শকদের মন খুশি করার জন্য বলছি। এটা শুনে হয়তো অনেক দর্শক আহত হবেন, আমরা কিন্তু যৌক্তিকভাবে বলছি। এবং এই যে আজকে যে আমরা যে পর্বটি করছি, যে আওয়ামী লীগ 19 দিনে 68টি ঝটিকা মিছিল করেছে তাদের গণতান্ত্রিক চর্চা, এবং একই সঙ্গে এই মিছিলটা তাদের আরো অনেক দিন করতে হবে, তাদের এইটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। কারণ 15 বছর শাসক দলে থেকে এই দলটি সারা জীবন বাংলাদেশের শাসক হিসেবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ। এখনো এই দলটির শীর্ষ নেতা কলকাতায় যারা পালিয়ে রয়েছেন কিংবা দিল্লিতে রয়েছেন কিংবা বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, এবং তুমি দেখেছো মার্কিন যুক্তরাষ্ট্রে কালকে যারা প্রতিবাদ করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে তারা এই মুহূর্তে বাংলাদেশ শাসন করছে, শাসক দল, আমি যদি ভুল না করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যেটা বলছিলে মুখে কালো কাপড়, আমি বলবো না মুখে কালো কাপড় নয়, আমি বলছি কালো কাপড়টা ছড়িয়ে দিন। কালো কাপড় দিতে হবে না, আপনারা আপনাদের 15 বছরের খারাপ কাজগুলোর মূল্যায়ন করুন এবং জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণ কি চাইছে তাদের পালসটা বুঝুন, তাদের ইমোশনসটাকে বুঝুন। তাদেরকে আপনারা তো প্রতিপক্ষ হয়ে রয়েছেন, সেটা তো একেবারে পরীক্ষিত। 2024-এর 5 আগস্টের দিন তার আগে থেকেই আপনারা প্রতিপক্ষ হয়ে গিয়েছিলেন, সেদিন রেজাল্ট আউট হয়েছে, মার্কশিট পেয়েছেন, তাই না? একদমই তাই। নেক্সট এক্সামে বসার আগে আপনাদের প্রতিপক্ষ বাংলাদেশের সাধারণ মানুষ, আমি আপনাদের পক্ষে লোক থাকা বাদ দিলাম, যদি 30% আপনাদের ভোটার থেকে থাকে, আপনাদের মতাদর্শ থেকে থাকে, সেটা বাদ দিয়ে আপনি 30%-এর উপর দাঁড়িয়ে তো বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, ফিরতে পারবেন না। আপনাকে মেজরিটি মানে 30-এর বাদ দিয়ে আপনাকে 70%-এর দিকে আপনাকে ঝুঁকে নিতে হবে এবং আপনাকে খুবই পোলাইট হিসেবে আপনাদের ভুল কাজগুলো যে ভুল হয়েছে সেটা বলতে শুরু করুন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, যে আপনারা যে অনুতপ্ত, আপনাদের মধ্যে যে অনুশোচনা রয়েছে, আপনারা যে সত্যি বাংলাদেশের রাজনীতিক, আপনারা যে সত্যি বাংলাদেশকে লালন করেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, সেটাকে আস্তে আস্তে করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরুন। আপনারা যদি এই যে পন্থায় রাজনীতিটা শুরু করেছেন এখন বাংলাদেশে ফিরে যাওয়ার মতো, আপনারা, আমার অনেকেই কলকাতায় একজন দুজনের সঙ্গে আমার দেখা হয়েছিল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কয়েকজন সমর্থক, তারা বলছেন যে না, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট এলেন এই জানুয়ারির 20 তারিখে উনি যখন তার আসনে বসলেন, সিটে বসলেন, না এবার জো বাইডেন চলে গেছে, ডোনাল্ড ট্রাম্প এসছে, এবার আমাদের একটা ব্যবস্থা। কই, জানুয়ারি থেকে তো আজকে সেপ্টেম্বরের শেষ, 9 মাস হয়ে গেল। কই, আপনারা তো উল্টো আরো চাপে পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নানা রকম ভাবে আরো সম্পর্ক করেছে। আমাদের এই যে উপসাগরীয় যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি নিয়োগপ্রাপ্ত যে কূটনীতিক, তার সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক হয়েছে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সেখানে বাংলাদেশের সঙ্গে সামগ্রিকভাবে সম্পর্ক আরো দৃঢ় করার কথা জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রশাসন তো আপনাদেরকে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি। একই রকম ভাবে খুব লক্ষণীয় বিষয়, দিল্লির পক্ষ থেকেও কিন্তু ভীষণ ভাবে তাদের যে গুড ডিপ্লোমেসি আমরা দেখছি গত কয়েক মাস ধরে বাংলাদেশ নিয়ে, তারা একেবারে খুব ধীরে চলো নীতি অনুসরণ করছে। এটা কি বার্তা দিচ্ছে? আওয়ামী লীগ এত বোদ্ধা রাজনৈতিক দল কি বার্তা দিচ্ছে? তুমি একটু বিশ্লেষণ করো। তোমাকে তো আগেই বললাম, বাংলাদেশের মানুষের পাশে যে কোনো দেশের মানুষ, যে কোনো দেশের সরকার থাকবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পাশে কিন্তু সরকার থাকে না। সেই সরকার স্বীকৃত হয়ে, সে দেশের মানুষের দ্বারা স্বীকৃত হয়ে যখন আসবে, সেই সরকারের পাশে মানুষ থাকবে, সরকার, একটা দেশের সরকার থাকবে। যারা এটা ভাববেন যে আওয়ামী লীগের পাশে ভারত আছে, আওয়ামী লীগের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এটা হাঁটুতে বুদ্ধি নিয়ে চলা। বাংলাদেশের মানুষের পাশে আরেকটা দেশের সরকার থাকবে, তারা যাকে গণতান্ত্রিক ভাবে তাকে সফলতা এনে দেবে, তার পাশে থাকবে। গণবিক্ষোভের পর আমার তো মনে হয় 5ই আগস্ট গণবিক্ষোভের দিন, যেটা 5ই আগস্ট, সেদিনকে একটা জাতীয় নির্বাচন হয়ে গেছে বাংলাদেশের বুকে। আমি বলবো মার্কশিট হয়ে গিয়েছে, মানে আওয়ামী লীগ তার রেজাল্ট তো ওই দিন কি পেয়ে গেছে। এখনো যদি নির্বাচন হয়, যদি আওয়ামী লীগ অংশ নেয়, উত্তরটা আরো একবার পেয়ে যাবে। আমার মনে হয় আওয়ামী লীগের কনফিডেন্টটাকে চেক করে দেওয়ার জন্য আমি বলবো, আমি জানি না আমার এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য হবে, আওয়ামী লীগকে একবার নির্বাচনে অংশগ্রহণ করে
করার সুযোগ দেওয়া উচিত। আমি তো তোমাকে আগে বলেছিলাম কারণ হচ্ছে আওয়ামী লীগ যে ইলেকশন তাহলে প্রমাণিত হয়ে যাবে এবং এখনো বলতে শোনা যায় বিভিন্ন মহলে এবং সোশ্যাল মিডিয়ায় যারা বাংলাদেশের নির্বাচনটা আরো নিরপেক্ষ প্রমাণিত হবে। তার কারণ শোনো, 15 বছর ধরে যারা বলছে যে গণবিক্ষোভ কেন হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ বলছে ভোট হয়নি, রাতে ভোট হয়ে গেছে। তখন তো আওয়ামী লীগের প্রশাসন যারা চালাতেন, সরকার চালাতো, তারা ভোট করাতো। এখন তো নির্বাচন কমিশন করাবে, অন্তর্বর্তী সরকার, আরেকবার প্রমাণিত হয়ে যাবে। আমার মনে হয় সেই সুযোগটা তাদের দেওয়া উচিত। কারণ কি এখনো অনেক যারা এই যে ফেসবুক যোদ্ধা বা ফেসবুক বিপ্লবী, তাহলে একেবারে একদম আমি তো আগের দিন বলেছিলাম দুধ কা দুধ পানি কা পানি, এটা পরিষ্কার হয়ে যাবে। কনফিডেন্ট। শোনো, আমাকে এখনো অনেকে বলেন ফোন করে যে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে দাঁড়ায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো একটা জনমত তৈরি হয়েছে, আমরা কিন্তু বিপুল ভোটে এবং অনেকগুলো আসন নিয়ে আমরা বাংলাদেশে আবার ক্ষমতায় যাব। আমি সেই স্বপ্ন বা সে আশা তাদের থাকা ভালো, রাজনৈতিক সবসময় একটা পজিটিভ থিঙ্কিং এ থাকা ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে সেই সুযোগটা তাকে পেতে হবে। তো আমি উঠতে চাই সেই সুযোগটা তাদের দেওয়া হোক, তাহলেই একেবারে আসল ছবিটা বেরিয়ে আসবে। ঠিক, আমরাও চাই আওয়ামী লীগ তাদের যে কনফিডেন্ট, তারা প্রচুর আসন পাবে, প্রচুর জনসমর্থন পাবে, তাহলে ভোটে তারা দাঁড়াক, ভোটে দাঁড়িয়ে তাদের জনসমর্থন যাচাই করুক, তাই তো? সেটা নির্ধারণ, সেটা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বর্তমান সরকার বলবে। অনুষ্ঠান শেষ করছি। পরমাশিস, আজকের এই আলোচনার শেষ অংশে শুধু বলবো আরেকটি বিষয় আমাদের খুব নজরে এসছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের এই ধরনের কর্মসূচি জোরদার হচ্ছে। বাংলাদেশে বেশ ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক রাজনৈতিক যে শাখা প্রশাখা আছে। বিদেশের মাটিতেও 3টি বড় আমরা দেখেছি যে ঝটিকা মিছিল না হলে ঝটিকা প্রতিবাদ এবং ডিম ছুড়ে মারার মতো ঘটনা আওয়ামী লীগের সদস্যরা ঘটালেন। এবং একই সঙ্গে তুমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে শেখ হাসিনা আবার ফিরবেন, এই জাতীয় একটি কিন্তু বক্তব্যকে আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আদৌ কি, তোমার কি মনে হয়? দেখো, ফিরতে যদি চায়, এই যে ফিরতে পারে, এটাও একটা কৌশল। এই বার্তা দেওয়াটাও একটা কৌশল। এই বার্তা দেওয়াটাও কিন্তু একটা মানে কি বলবো, মানে বুস্ট আপ করা। ফিরতে পারে, যদি ফেরেও তো ফিরুক। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের কন্যা ফিরবে, অত অসুবিধা কোথায়? আইনের মুখোমুখি হোক, বাংলাদেশের সাধারণ আইনের মুখোমুখি হওয়ার পাশে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে সে গিয়ে আবার দাঁড়া। কেন, তাকে তো তাড়া খেয়ে চলে আসতে হয়েছে। সে যদি না ফেরে, সে তাড়া খাচ্ছে কিনা সে বুঝবে কি করে? এটাও একটা কৌশল। একদম, আওয়ামী লীগ তাদের মতো করে তাদের বুদ্ধিদীপ্ত তাদের পদক্ষেপ আগামীতে আমরা দেখতে পারবো। আমাদের প্রত্যাশা থাকবে আওয়ামী লীগ একটি পোড় খাওয়া রাজনৈতিক দল বা শক্তি। আমাদের এই দক্ষিণ এশিয়ায় অন্যতম একটি প্রাচীন এবং বড় দল, নিঃসন্দেহে সেই দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তারাও পোড় খাওয়া। আমার বিশ্বাস আওয়ামী লীগ পোড় খাওয়া রাজনীতিক বাংলাদেশের গত 15 বছর তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল এবং তাদের যে আজকে রাজনৈতিক এই পরিণতি, সেই পরিণতি থেকে তারা উতরে উঠবে। 19 দিনে 68 মিছিল কেন, তারা যদি 19 মাসে 68,000 মিছিলও বাংলাদেশে ঝটিকা মিছিলও করতে হয়, নিঃসন্দেহে তারা, আমার বিশ্বাস যে তারা সেটি করবে। এবং তার মধ্য দিয়ে মুখে কালো কাপড় বেঁধে নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তাদের অতীত ভুল ত্রুটি সেগুলো তারা স্বীকার করে নেবে এবং বাংলাদেশের মানুষকে তারা প্রতিপক্ষ না ভেবে বাংলাদেশের মানুষের জন্যই যে তারা রাজনীতি করেছেন সেটি তারা বোঝাতে শুরু করবেন। কারণ এটি যে কয়েকটি নজির আমরা গত কয়েকদিন দেখেছি, এই নজির যদি আওয়ামী লীগ অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো অন্ধকার বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় কোন অংশের সঙ্গে আপনি বা আপনারা সহমত এবং কোন অংশের সঙ্গে আপনারা ভিন্নমত পোষণ করছেন তা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর আমরা জানি আমাদের দর্শকদের অনেকেই হয়তো আওয়ামী লীগের একে কট্টর আওয়ামী লীগ বিরোধী কিংবা কট্টর অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, কিন্তু আমাদের দৃষ্টিতে আপনারা সকলেই বাংলাদেশী এবং আমাদের দৃষ্টিতে আপনারা সকলেই আমাদের দর্শক। আমরা সবসময় গঠনমূলক রাজনৈতিক সমালোচনা বা বিশ্লেষণ করে থাকি। আমাদের কোনো রাজনৈতিক মতাদর্শ বিক্রি করার, বিপণন করার কোনো কৌশল অভিপ্রায় নেই, বা আমরা আপনাদের অশেষ আশীর্বাদ এবং শুভেচ্ছায় আমরা প্রফেশনাল ভাবে উভয়ই খুবই স্ট্রং। আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা করছি, আমাদের এই সময় শুধুমাত্র আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে, যেহেতু আমরা মেইন স্ট্রিম গণমাধ্যমে জড়িত,
সেই কারণেই আমাদের ভেতর থেকে, যেহেতু বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কাজ করি, সে কারণে আপনাদের বাংলাদেশের ভালো মন্দ, রাজনীতি, সুখ দুঃখ, উত্থান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক, নানা বিষয়ে এই দুই দেশকে নিয়ে আমরা মূলত কন্টেন্ট প্ল্যান করি এবং আমাদের আলোচনা সমালোচনা কখনো আপনাদের পক্ষে যায়, কখনো আপনাদের বিপক্ষে যায়। আমরা পক্ষে গেলেও আমাদের মানে খুশি হওয়ার কোনো কারণ নেই এবং বিপক্ষে গেলেও খুব বিচলিত হওয়ার কারণ নেই। এই সুব্রত আচার্য আপনাদের অনেক সময় বলে কঠোরভাবে, আমাদের দর্শকদেরও আমি সমালোচনা করি, কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে সেটা আমার অতীতের ভিডিওগুলো সব রয়েছে। এবং আরেকটি কথা বলি, আমার ভিডিও কিন্তু কখনোই, কোনো ভিডিও কিন্তু প্রাইভেট হয় না এবং আমার ভিডিও কিন্তু কখনোই ডিলিট হয় না। এবং এই ভিডিও শুধু আজকে নয়, আগামী অনেক অনেক যুগ ইউটিউব যতদিন থাকবে, ভার্চুয়াল মিডিয়া যতদিন থাকবে ততদিন থাকবে, কারণ আমি সুবিধাভোগী কোনো সাংবাদিক নই। আমি সবসময় গঠনমূলক সমালোচনা করি এবং আমার সঙ্গে আমার যে সহকর্মী সাংবাদিক বন্ধু, আমাদের মতের অনেক ক্ষেত্রেই মিল দেখে আমরা কিন্তু পারস্পরিকভাবে স্ক্রিনটা শেয়ার করছি। পরমাশিস, তোমাকেও মূল্যবান এই যে বিশ্লেষণ করার জন্য তোমাকেও অভিনন্দন এবং কৃতজ্ঞতা। তুমি আমাদের দর্শকদের সামনে তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে। একই সঙ্গে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার বিশ্বাস সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।